আমরা যখন যে কোনো হাসপাতালে যাই, হাসপাতালের এমার্জেন্সি গেট থেকে শুরু করে কেবিনে বা ওয়ার্ডে একটা সিট নেওয়া পর্যন্ত যে দুর্নীতি, যে অনিয়ম, যে অরাজকতা চলে, এটা যে কোনো মানুষের চোখে প্রতীয়মান হয়। আমরা দেখি রোগীদেরকে কতটা হেনস্থার শিকার হইতে হয়। তো আমি একটা মেডিকেল স্টুডেন্ট হিসেবে বা একটা সাধারণ জনগণ হিসেবে তাদের প্রতিনিধি হিসেবে বলতে চাই যে যত দ্রুত সম্ভব এবং কার্যকরী পদক্ষেপ নিয়ে এই হেনস্থাটা যেন আর না হইতে হয় যে কোনো রোগীদেরকে, সেই ব্যবস্থাটা আসলে নেওয়া উচিত। আমরা চাই চিকিৎসা সুরক্ষা আইন নামে একটা আইন প্রণয়ন করা হোক, যেখানে শুধুমাত্র চিকিৎসকরা না, চিকিৎসকদের সাথে সাথে রোগীদেরও একদম সেবা এবং অন্যান্য যে সুরক্ষা আছে সেটা যেন নিশ্চিত করা হয়ে থাকে। বাংলাদেশ জুডিশিয়ারি সার্ভিস, বাংলাদেশ সিভিল সার্ভিসের মতো যদি বাংলাদেশ হেলথ সার্ভিসের অধীনে বাংলাদেশের সমস্ত মেডিকেল শিক্ষার্থী এবং চিকিৎসকদেরকে এর অধীনে আনা যায় এবং ওনাদের এই হেলথ সার্ভিসের আন্ডারে ওনাদের সমস্ত পরীক্ষা পদ্ধতি, উচ্চতর যে প্রশিক্ষণগুলো আমরা নেই, সেগুলো যদি এইটার অধীনে এনে বাস্তবায়ন করা হয়, তাহলে আমার মনে হয় এই কাজে চিকিৎসকদের এবং রোগীদের ক্ষেত্রেও অনেকটা স্বচ্ছতা এবং আরও সেবার মানোন্নয়ন করা সম্ভব হবে। তো মব জাস্টিসটাকে নিয়ন্ত্রণ করা আসলে এই মুহূর্তে আমি মনে করি প্রধান কাজের মধ্যে একটি, কারণ মব জাস্টিস নিয়ন্ত্রণ না করা গেলে এটি যদি সমাজের বিভিন্ন জায়গায় ছড়িয়ে যায় এবং এই কোনো কুচক্রী মহল কিন্তু আমাদের এই দুরবস্থার সুযোগ নিয়ে তারা অবশ্যই আমাদের ভেতরে প্রবেশ করে আমাদের এই ঐক্য নষ্ট করার চেষ্টা করবে। তাই আমার আসলে উপদেষ্টাদের প্রতি অনুরোধ, আপনারা এই বিষয়টি খুব সজাগ দৃষ্টিতে খেয়াল করে এটার বিষয়ে ব্যবস্থা নেবেন। আমরা জানি যে আন্দোলন আমরা করেছি, যে গণ অভ্যুত্থান করেছি, আন্দোলন একটা রাজনীতির অংশ। সেই রাজনীতিটা ক্যাম্পাসের বাইরে থাকবে, সকলের ব্যক্তিগত মতাদর্শ থাকতে পারে, সে শিক্ষক হোক, সে ছাত্র হোক, সেই শিক্ষক সেই মতাদর্শ থাকবে শুধুমাত্র চায়ের চুমুকে। যখন একটা ছাত্র একজন শিক্ষক ক্লাসে পাঠদান দিতে আসবে, সে শুধুই থাকবে শিক্ষক, সে শুধুই ছাত্র। কোনো ট্যাগধারী ছাত্র এবং শিক্ষককে আমরা ক্যাম্পাসে দেখতে চাই না। বর্তমান যে ফ্যাসিবাদের দোসররা বিভিন্ন সেক্টরে আছে, তাদেরকে অতি দ্রুত তাদের সেই প্রতিহত করতে হবে। দ্রব্যমূল্যের নিয়ন্ত্রণ, আমরা জানি সে কাঁচা মরিচের দাম থেকে শুরু করে একদম কাঁচা বাজার থেকে শুরু করে মাছের বাজারে ঢোকা যাচ্ছে না, সে দ্রব্যমূল্যের নিয়ন্ত্রণ করতে হবে। সেই ক্ষেত্রে উৎপাদন বাড়ানো, বিপণন ব্যবস্থার দিকে একটু নজর দিতে হবে। কৃষকদের ভর্তুকি, কীটনাশক, ডিজেলের দামগুলো কমানো, কৃষকদের যে বিভিন্ন ইনস্ট্রুমেন্ট আছে, এগ্রিকালচার ইনস্ট্রুমেন্ট, সেদিকে একটু নজর দিতে হবে। রাষ্ট্র সংস্কারের দায়িত্ব যে আমাদের অন্তর্বর্তী সরকার নিয়েছে, সেই ক্ষেত্রে যে ভোটাধিকার আমরা হারিয়েছি সেটা যেন নিশ্চিত করা হয়। নির্বাচন কমিশনকে পুনর্গঠন করতে হবে। আমাদের দেশের রাজনৈতিক যে ব্যবস্থা, এখানে আমরা দেখে আসছি যে ধর্মকে রাজনীতিক একটা হাতিয়ার হিসেবে ব্যবহার করা হয়ে আসছে আগে থেকে। এই জায়গাটাতে আমাদেরকে একটু লক্ষ্য রাখতে হবে, যাতে ধর্মকে, যেটাকে আমরা বলি ধর্মকে ব্যবহার করে যে রাজনৈতিক ব্যাপার, সেটাকে বন্ধ করতে হবে। আমাদের ল অ্যান্ড অর্ডার এখনও সঠিকভাবে চালু হয়নি, সেটা যাতে আরও দ্রুত সময়ের মধ্যে পরিচালিত হয়, সেটার জন্য আমাদের দাবি থাকবে। আমাদের সরকারের কাছে একটা দাবি থাকবে, যাতে আমাদের শিক্ষা ব্যবস্থাটাতে জিডিপির আরও অনেকটা অংশ যাতে বরাদ্দ দেওয়া হয়, আমাদের একদম গ্রামীণ অঞ্চল পর্যন্ত যাতে আমাদের শিক্ষা ব্যবস্থাটাকে আরও উন্নত করতে পারি। আমাদের মনে রাখতে হবে যে রক্ত ঝরেছে, সেটার ঋণ শোধ করার দায় এখন আমাদের কাঁধে। আমরা একটি মহান ঐতিহাসিক দায়িত্ব পেয়েছি, আমাদের এই দায়িত্ব পালনে ঐক্যবদ্ধ থাকতে হবে। আমরা যদি এই মহান দায়িত্ব পালন করতে পারি, তাহলে পরবর্তীতে প্রজন্ম থেকে প্রজন্ম আমাদের মনে রাখবে, আমাদের স্মরণে রাখবে। যুক্তরাষ্ট্র এবং ইউরোপে যারা তাদের রাষ্ট্র ব্যবস্থা গঠন করতে, তাদের রাজনৈতিক বন্দোবস্ত গঠন করতে ভূমিকা রেখেছেন, নেতৃত্ব দিয়েছেন তাদের ফাউন্ডিং ফাদার্স, আমরা যেটা দেখি, সেরকম একটি মহান ঐতিহাসিক দায়িত্ব পালনের কর্তব্য এখন আমাদের কাঁধে। আমাদের দায়িত্বের গুরুত্ব এবং ভারত্ব বুঝতে হবে। আমরা আশা করব অন্তর্বর্তীকালীন সরকারের কাছে তারা বাংলাদেশের তরুণ সমাজ এবং ছাত্রদেরকে এই মহান ঐতিহাসিক দায়িত্ব পালনে উপযুক্ত করে গড়ে তুলতে সকল প্রকার সহায়তা করবেন। আমাদের এই ঐতিহাসিক সংগ্রাম চলমান থাকবে, মাতৃভূমি অথবা মৃত্যু।